আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের আজকে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের এটা আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আমি আজকের ক্লাসটা একটু গত ক্লাসের রিভিউ দিয়ে শুরু করব। কেন? কারণ হচ্ছে আজকের জিনিসপত্রগুলো পড়ার জন্য গত ক্লাসের জিনিসপত্রগুলোর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব জরুরি। সো একবার আগে গত ক্লাসে যা যা পড়ছিলাম সেটা আমরা হালকা রিভিউ করে নিব, যে গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম। ওকে, ওকে। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহক কাকে বলে সেটা দিয়ে, এবং দেখছিলাম যে সেমিকন্ডাক্টর দুই রকম হয়। একটা হচ্ছে বিশুদ্ধ বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহক, ইন্ট্রিনজিক, যেখানে কোনো কি ডোপিং করা হয় নাই, যেখানে কোনো অপদ্রব্য যোগ করা হয় নাই, সেটা হচ্ছে বিশুদ্ধ। আর আরেকটা ছিল অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধপরিবাহক, এক্সট্রিনজিক, যেখানে ডোপিং করা হয় বা অপদ্রব্য মিশানো হয়। সো এরপর আমরা ইলেকট্রন এবং হোলের ধারণা নিয়েছিলাম, যে যোজন ব্যান্ড এবং দেখেন, এরপর আমরা ইলেকট্রন এবং হোলের ধারণা সম্পর্কে একটু জ্ঞান লাভ করেছিলাম, যে আমার যখন যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলা পরিবহন ব্যান্ডে যাবে, তখন যোজন ব্যান্ডে হোল তৈরি হবে আর পরিবহন ব্যান্ডে ইলেকট্রনগুলো আসলো। তারপর আমরা পড়ছিলাম এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়। যদি আমরা কোনো একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কোনো একটা পঞ্চযোজী মৌল, পর্যায় সারণীর পঞ্চম গ্রুপে আছে এরকম কোনো একটা মৌল যোগ করে দিই, যেমন আর্সেনিক, তাহলে অ্যাকচুয়ালি এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের বেলায় আমরা অ্যাকচুয়ালি গরিষ্ঠ আধান বাহক, লঘিষ্ঠ আধান বাহক যদি চিন্তা করি, এখানে গরিষ্ঠ আধান বাহক হচ্ছে ইলেকট্রন আর লঘিষ্ঠ আধান বাহক হচ্ছে হোল। পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে যদি ত্রিযোজী মৌল আমরা অপদ্রব্য হিসেবে দেই, তখন পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। এরপর আমরা অ্যাকচুয়ালি পি টাইপ সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, যে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি বেশি থাকবে, হোল বেশি থাকবে, ইলেকট্রন ঘাটতি থাকবে। এই জন্য এইখানে এই যে গরিষ্ঠ আধান বাহক হোল, লঘিষ্ঠ আধান বাহক ইলেকট্রন লিখে দিছিলাম। তারপর এন টাইপ সেমিকন্ডাক্টরের বেলায় গরিষ্ঠ আধান বাহক ইলেকট্রন এবং লঘিষ্ঠ আধান বাহক হোল, সেটা আমরা পড়েছিলাম। তারপর আমি দেখিয়েছিলাম জাংশন ডায়োড, একটা পিএন ডায়োড যখন তৈরি করা হয়, পিএন জাংশন ডায়োড, সেটার আচরণ কেমন হয় সেটা আমি দেখিয়েছিলাম। মাঝখানে একটা ডিপ্রেশন রিজিয়ন তৈরি হবে, সেই ডিপ্রেশন রিজিয়ন তৈরি হওয়ার কারণে আমাদের ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক যখন দিব, তখন ডিপ্রেশন রিজিয়ন বা এই বাধা স্তরটাকে আমরা নাকচ করে ইলেকট্রনের প্রবাহ যদি শুরু করতে পারি, তাহলে তড়িৎ প্রবাহ হবে। তাহলে ফরওয়ার্ড বায়াসে আমার যে ডায়োডটা আছে, এই ডায়োডটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, কোনো রোধ থাকবে না, রোধের মান থিওরিটিক্যালি জিরো হয়ে যাবে। আর যখন রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক দিব, তখন দেখা যাবে যে আমার মাঝখানে ডিপ্রেশন রিজনটা আরো বড় হয়ে গেছে, দুই পাশে ইলেকট্রন আর হোলগুলো আলাদা হয়ে গেছে, এবং এখানে তড়িৎ প্রবাহটা ভার্চুয়ালি জিরো হয়ে যায়। এরপর আপনাদেরকে এই যে অর্ধপরিবাহীর মাধ্যমে বায়াস ভোল্টেজের মান ও দিকের উপর ভিত্তি করে কারেন্টের প্রবাহটা নিয়ন্ত্রণ করা যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম একটা প্রশ্ন, যে কেন পরিবাহী থাকার পরেও অর্ধপরিবাহী ব্যবহার করছে, সেটার অ্যান্সারটাও দিয়ে দিছিলাম, যে পরিবাহীতে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ করা যায় না, ভোল্টেজ যেদিক থেকেই দেন না কেন কারেন্ট যাবেই, কিন্তু অর্ধপরিবাহীতে আমরা তড়িৎ প্রবাহের দিকটাকে কন্ট্রোল করতে পারি। আর পাশাপাশি এখানে ফরওয়ার্ড বায়াসের সময় সুইচ অন বা রেজিস্ট্যান্সটা শূন্য এবং শর্ট সার্কিট, আর রিভার্স বায়াসের বেলায় সুইচ অফ বা হচ্ছে
ওপেন সার্কিট বা রেজিস্ট্যান্সটা ইনফিনিটি, এটা আমরা দেখছিলাম। সো এই ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের আলোচনা। এখন আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। আজকে প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা জাংশন ডায়োডের যে বৈশিষ্ট্য সূচক লেখ, ক্যারেক্টারিস্টিক গ্রাফ বা বৈশিষ্ট্য সূচক লেখটা দেখাবো আগে। পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য সূচক লেখ। দেখেন, আমার একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর একটা হচ্ছে রিভার্স বায়াস। সো আমি যখন ফরওয়ার্ড বায়াসে থাকবো, একটা পিএন জাংশন ডায়োড আছে। পি এর পাশে যদি পজিটিভ ভোল্টেজ, এন এর পাশে যদি নেগেটিভ ভোল্টেজ দেই, তাহলে এটাকে আমরা বলছি ফরওয়ার্ড বায়াস। এখন যখন আমরা ফরওয়ার্ড বায়াস করব, তখন খেয়াল করে দেখি যে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে, কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা কোথায় সেটা আমি আপনাদেরকে একটু আগে বুঝিয়ে নিই। দেখেন, আমরা যখন ফরওয়ার্ড বায়াস করছি, একটু এই স্লাইডটার দিকে খেয়াল করেন। জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট এবং সিলিকনের জন্য 0.7 ভোল্ট আমি বলছিলাম। মানে কি, ন্যূনতম এই ভোল্টেজটা দিলে ডিপ্লেশন রিজনটা নাই হবে। তাহলে 0.3 ভোল্টের থেকে কম ভোল্টেজ যদি জার্মেনিয়ামকে আমরা দেই, বা সিলিকনকে যদি 0.7 এর কম ভোল্টেজ দেই, তাহলে কিন্তু ডিপ্লেশন রিজনটা নাই হয়ে যাচ্ছে না। আর ডিপ্লেশন রিজন নাই না হলে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে আমি যখন ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজটা দিচ্ছি, তখন কিন্তু শুরুতেই কারেন্টটা থাকবে না, শুরুতে কারেন্টটা জিরোই থাকবে। সো একটা সার্টেন লিমিট পর্যন্ত কারেন্টটা জিরো থাকবে। এই দেখেন, একেবারে জিরো ভোল্টেজ দিচ্ছি কিন্তু কারেন্ট আসতেছে না। এরপর আস্তে করে যেহেতু ডিপ্রেশন রিজনটা নাই হচ্ছে, এইখান থেকে কোনো একটা পয়েন্টে এসে কারেন্টের মানটা বাড়তে শুরু করবে। তারপর এই একটা পয়েন্টের পরে কারেন্টটা হঠাৎ করে একেবারে দেখেন স্যাচুরেটেড হয়ে গেল। খেয়াল করেন, ধুম করে বেড়ে গেছে। এরপর ভোল্টেজ আমি না বাড়ালেও কারেন্টটা কিন্তু অনেক বেশি মানের কারেন্ট থাকতেছে। তাহলে যে পয়েন্ট থেকে শার্প টার্নিংটা হচ্ছে, এই পয়েন্টটার নাম হচ্ছে নি পয়েন্ট। যে পয়েন্ট থেকে শার্প টার্ন হচ্ছে সেটা হচ্ছে নি পয়েন্ট। এবং একটা জিনিস খেয়াল করেন, এটা কি ভি ভার্সেস আই কার্ভ না? এখন এইখানে যদি একটা স্পর্শক আঁকা যায়, এই স্পর্শকটা কি ইন্ডিকেট করে দেখি আমরা। এই স্পর্শকটা ইন্ডিকেট করবে এইটা হচ্ছে ডেল ভি, আর এইদিকে এটা হচ্ছে ডেল আই। সুতরাং আর ইকুয়ালস টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল আই। এই আরটাকে বলা হয় ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। দেখেন, আর এর পরিচয় হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। সুতরাং একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু ভোল্টেজ যদি চেঞ্জ করতে থাকি ফরওয়ার্ড বায়াসে, তাহলে কারেন্টের মানটা হঠাৎ করে ধুম করে অনেক বেড়ে যাবে যখন ডিপ্লেশন রিজনটা নাই হয়ে যাবে। এরপর আমি ভোল্টেজ আর না বাড়ালেও কারেন্টটা অনেক বেশি থাকবে।
সুতরাং ডায়োডের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা আমরা পাবো সেই রেজিস্ট্যান্সটা আসলে ডিরেক্টলি রেজিস্ট্যান্স এটাকে বলা যাবে না, এটাকে বলতে হবে ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ। ওকে, এখন আসেন আমরা এখানে রিভার্স বায়াস রিজিয়নে যখন যাব, এটা ছিল ফরওয়ার্ড বায়াসের জন্য, এই গ্রাফটা ছিল ফরওয়ার্ড বায়াস। এবার আমরা রিভার্স বায়াসে আসি। আমরা এখন রিভার্স বায়াস রিজিয়নে আসব। তাহলে রিভার্স বায়াস যদি করি, পি এর পাশে নেগেটিভ ভোল্টেজ, এন এর পাশে পজিটিভ ভোল্টেজ দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে রিভার্স বায়াস। এইবার এই যে রিভার্স বায়াস রিজিয়নে যদি আমরা থাকি, ইন দ্যাট কেস কি হচ্ছে সেটা দেখি। দেখেন আমি এখানে কারেন্টটাকে মিলি অ্যাম্পিয়ার না মাইক্রো অ্যাম্পিয়ারে সূচিত করতেছি, কেন সেটা এখন একটু দেখাবো। রিভার্স বায়াসে ভোল্টেজ যতই বাড়াই না কেন আমার অ্যাকচুয়ালি কারেন্টটা জিরোই থাকার কথা। রিভার্স বায়াসে ভোল্টেজ যাই করি না কেন কারেন্টটা কি থাকার কথা, জিরো থাকার কথা। কিন্তু ভোল্টেজ যদি অপোজিট দিকে বাড়াতে বাড়াতে এত বেশি বাড়ায় ফেলি যে ব্রেকডাউন হয়ে যায়, মাঝে মধ্যে যেটা হয় রিভার্স বায়াসে আমি যদি ভোল্টেজটা অতিরিক্ত বাড়ায় ফেলি, তখন আমার যে ডিপ্রেশন রিজিয়নটা আছে এই ডিপ্রেশন রিজিয়নটাই ভেঙে যাবে। আর ডিপ্রেশন রিজিয়নটাই যদি নাই হয়ে যায়, যখন নাই হয়ে যাচ্ছে, যে ভোল্টেজে নাই হয়ে যাচ্ছে ওই ভোল্টেজের নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এটাকে কখনো কখনো জেনার ভোল্টেজও বলা হয়। জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। সুতরাং এই যে দেখেন, তাহলে ফরওয়ার্ড বায়াসে আমি বিশাল মানের কারেন্ট পাচ্ছি মিলি অ্যাম্পিয়ারে, রিভার্স বায়াসে ব্রেকডাউন হলে তখন অল্প পরিমাণ মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট পেতে পারি। বাট এইচএসসির সিলেবাসে আমাদের রিভার্স বায়াসের কারেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, এটা পরবর্তীতে যে জেনার ডায়োড যখন আপনারা পড়বেন, যদি ইলেকট্রনিক্স নিয়ে পরবর্তীতে পড়ালেখা করেন তখন পড়বেন। আপাতত মাথায় রাখেন যে ফরওয়ার্ড বায়াসের বেলায় আমরা কারেন্টটাকে পাবো, অল্প ভোল্টেজ দিলে অনেক কারেন্ট পাবো, কিন্তু রিভার্স বায়াসে অনেক বেশি মানের ভোল্টেজ যদি আমরা দিয়ে ফেলি তাহলে ব্রেকডাউন হয়ে ডায়োডটা তখন স্বাভাবিক আচরণ করবে না। এইবার ডায়োড রিলেটেড কি টাইপের ম্যাথ আমাদের থাকতে পারে, ডায়োডের ব্যবহারে যাওয়ার আগে আমরা একটু ডায়োড রিলেটেড একটা ম্যাথ সলভ করব। কোশ্চেন 1, আমি শুরু করব খুব সিম্পলিফাইড একটা সার্কিট দিয়ে। সিম্পলিফাইড সার্কিটটা হচ্ছে একটা এই যে এরকম সার্কিট, 5 ওহম একটা রোধ আর্থিং বা গ্রাউন্ডেড করা আছে, এখানে একটা সিলিকন ডায়োড রাখা আছে, ডায়োডটা হচ্ছে একটা সিলিকন ডায়োড এবং 10 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমার যদি ডায়োডটা একটা সিলিকন ডায়োড হয়, সিলিকনের জন্য দেখেন একটু আগেই আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, সিলিকন ডায়োডের জন্য ন্যূনতম কত ভোল্টেজ লাগে, 0.7 ভোল্টেজ লাগে এই সিলিকন ডায়োডটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে হলে। তাহলে আমার এইখানে এই যে ডায়োডটা আছে সিলিকন ডায়োডটা, সে কত ভোল্ট তার মধ্যে দিয়ে খেয়ে ফেলবে, সে খেয়ে ফেলবে তার মধ্যে দিয়ে 0.7 ভোল্ট। সুতরাং ঘটনাটা হবে এরকম, আমরা চিত্রটা আরেকবার আঁকি। দেখেন +10 ভোল্ট আপনি অ্যাপ্লাই করছেন, কিন্তু সিলিকন ডায়োডটা কতটুকু ভোল্টেজ আপনার নিয়ে নিচ্ছে এখানে,
সিলিকন ডায়োডটা এখানে 0.7 ভোল্ট খেয়ে ফেলতেছে। তাহলে 0.7 ভোল্ট খেয়ে ফেললে বাম পাশে মাইনাস, ডান পাশে কিন্তু প্লাস হবে। এইখানে একটা জিনিস ভালো মতো বুঝতে হবে আমাদের, আমার সিলিকন ডায়োডটা কাজ করার জন্য তাকে কত ভোল্টেজ নিতে হবে, তাকে ন্যূনতম 0.7 ভোল্টে রাখতে হবে অলওয়েজ। সিলিকন ডায়োডটা সে যদি তার মধ্যে দিয়ে কারেন্টটাকে প্রবাহিত হইতে দিতে চায়, তাহলে তার মধ্যে সবসময়ই আমাদের যে বায়াস ভোল্টেজ, পজিটিভ বায়াস ভোল্টেজটা কত লাগবে, ন্যূনতম 0.7 ভোল্ট লাগবে। তাহলে এই যে 0.7 ভোল্ট সে কিন্তু খেয়ে ফেলতেছে, খেয়ে ফেললে সেটা তো অ্যাড হবে না, সেটা কি বিয়োগ হয়ে যাবে না? এই জন্য +10 ভোল্টের জায়গায় এইখানে আমরা -0.7 ভোল্ট নিয়ে আসতেছি। তাহলে দেখেন তো 5 ওহমের মাথায় এসে কত ভোল্ট থাকবে অ্যাকচুয়ালি, এখানে আমি পাবো 9.3 ভোল্ট। কারণ 10 ভোল্ট থেকে ডায়োডটাকে অন রাখার জন্য 0.7 ভোল্ট ব্যয় হয়ে গেছে। তাহলে 5 ওহমের মাথায় আছে কত, 9.3 ভোল্ট। আর আর্থিং করা আছে এখানে আছে 0 ভোল্ট। তাহলে কারেন্ট যে আইটা যাবে, এই আই ইকুয়ালস টু 9.3 মাইনাস 0 ডিভাইডেড বাই 5। তাহলে 9.3 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত আসে সেটা দেখি, 1.86 অ্যাম্পিয়ার। তাহলে ব্যয়িত ক্ষমতা P ইকুয়ালস টু আই স্কোয়ার আর, 1.86 হোল স্কোয়ার ইন্টু আর হচ্ছে 5, এত ওয়াট। (17.3 ওয়াট। তাহলে আমাদের এই যে সিলিকন ডায়োডটা, এই সিলিকন ডায়োডটা লাগানো থাকার কারণে 5 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে 1.86 অ্যাম্পিয়ার এবং ব্যয়িত ক্ষমতা হবে 17.3 ওয়াট। সো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। পরবর্তীতে আমি অন্যরকম ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব, আপাতত বেসিকটা শিখিয়ে রাখতেছি আপনাদেরকে, যে যখন একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সেই ডায়োডটা অতি অবশ্যই কিছু ভোল্টেজ কি করবে, তার মধ্যে দিয়ে ব্যয় করে ফেলবে। কারণ ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য একটা ভোল্টেজ ব্যয় হতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমরা বলি আইডিয়াল ডায়োড বা আদর্শ ডায়োড, আইডিয়াল ডায়োডের বেলায় কিন্তু কোনো ভোল্টেজ অ্যাকচুয়ালি ব্যয় হবে না। কারণ আইডিয়াল ডায়োড তো বাস্তবে পাওয়া যায় না, ওটা থিওরিটিক্যালি থাকে। সো এটা মাথায় রাখবেন যে যদি থিওরিটিক্যালি চিন্তা করি, তাহলে ডায়োডে কোনো ভোল্টেজ অ্যাকচুয়ালি ব্যয় হবে না। এইবার ডায়োডটা যে আমরা পড়লাম, এই ডায়োডের অবশ্যই ব্যবহার জানতে হবে। তাহলে ডায়োডের ব্যবহারটা কি সেটা নিয়ে আমরা এখন কাজকর্ম করতে শুরু করি। আমরা ডায়োডের সবচেয়ে বেশি যে ব্যবহারটা পড়ব এবং ডায়োডটা অ্যাকচুয়ালি যে কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডায়োড দিয়ে রেকটিফায়ার বানানো হয়। সো প্রশ্নটা হচ্ছে রেকটিফায়ার এটা আবার কি জিনিস? রেকটিফায়ার মানে হচ্ছে একমুখীকরণ। এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে একটা ডায়োড। সো আমরা এখন এই রেকটিফায়ারের কার্যপ্রণালী দেখব। আজকের গোটা ক্লাসটাই আমি আপনাদেরকে দেখাবো যে রেকটিফায়ার কয় রকম হতে পারে এবং কোন রেকটিফায়ারটা আমরা ব্যবহার করব এবং কেন করব। সো প্রথমেই যেটা ব্যবহার করব, প্রথমেই যেটা শিখব, সেটাকে বলা হয় হাফ ব্রিজ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার, বা এটার নাম হচ্ছে অর্ধ তরঙ্গ রেকটিফায়ার। কেন এটার নাম অর্ধ তরঙ্গ? কারণ এখানে পূর্ণ তরঙ্গ নিয়ে কাজ করা হয় না, এখানে শুধুমাত্র অর্ধেকটা তরঙ্গ নিয়ে কাজ করা হয়।
দেখেন, আমি হাফ ওয়েভ বা অর্ধ তরঙ্গ রেকটিফায়ারটা আপনাদের বইয়েতে না থাকার কারণেই পড়াচ্ছি। কেন পড়াচ্ছি সেটা বুঝিয়ে বলি। আসলে হাফ ওয়েভটা না বুঝলে আপনারা ফুল ওয়েভটা বুঝবেন না। সো এই জন্য আগে হাফ ওয়েভ পড়িয়ে নিব, পড়ানোর পরে ফুল ওয়েভ পড়াবো। সো হাফ ওয়েভ রেকটিফায়ার শুরু করার আগে শুরুতেই একটা জিনিসের আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। দেখেন, আমি একটু কয়েল আঁকবো, এখানে কয়েল আঁকলাম একটা। যে কোনো মুহূর্তে কয়েল দিয়ে আসলে আমরা ট্রান্সফরমার বুঝাই, তার মানে এখানে একটা ট্রান্সফরমার আছে। কয়েল আঁকছি মানে এখানে একটা কি আছে, ট্রান্সফরমার আছে। এখন ট্রান্সফরমার কেন দরকার? কারণ ডায়োড হচ্ছে একটা খুব দুর্বল যন্ত্র, খুবই দুর্বল যন্ত্র। এ খুব বেশি ভোল্টেজ নিতে পারে না। এখন আমাদের বাসা বাড়িতে যে এসি ভোল্টেজটা ব্যবহার করি সেটা হচ্ছে 220 ভোল্ট, সাধারণত 220 ভোল্ট এসি। সো আমি এখানে লিখি প্লাস মাইনাস 220 ভোল্ট। এখন 220 ভোল্ট আপনি যদি একটা সেমিকন্ডাক্টরকে দেন, ও পুরেই মরে যাবে, ও পুরে অক্কা পাবে। তাহলে তাকে আমার স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার ইউজ করে ভোল্টেজটাকে কমাইতে হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। মানে অবরোহী একটা ট্রান্সফরমার ব্যবহার করে আমি শুরুতেই ভোল্টেজটাকে কমায় ফেললাম। ধরেন এখানে ভোল্টেজটা দিলাম আমি 12 ভোল্ট। তাহলে ট্রান্সফরমারটা এখন কি করবে না, ডায়োডটাকে পুড়িয়ে ফেলতে পারবে না, ডায়োডটা এখন জীবিত থাকবে। সো এইখানে ডায়োড লাগালাম একটা, এখানে একটা রেজিস্ট্যান্স লাগালাম। সো এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। কেন এটা হাফ ওয়েভ রেকটিফায়ার এখনই আমরা দেখব, সার্কিটটা আগে বুঝে নেই। এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। সো চলেন এখানে আমরা এখন জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমরা যখন একটা এসি সিগন্যাল দিব, এসি সিগন্যালের একটা পজিটিভ সাইকেল থাকে, একটা নেগেটিভ সাইকেল থাকে। তাহলে এসি সিগন্যালের যদি পজিটিভ সাইকেল থাকে, পজিটিভ হাফ সাইকেল, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটাও প্লাস এটা মাইনাস। খেয়াল করে দেখেন, পজিটিভ হাফ সাইকেলে পি এন জাংশন ডায়োডের পি প্রান্তে পজিটিভ ভোল্টেজ আছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট এখন কিন্তু যাবে, কারেন্টটা যাবে, আই যেতে পারবে। তাহলে আমি এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত থেকে একটা আউটপুট ভোল্টেজ পাবো। ইনপুট ভোল্টেজ দিছি আমরা, একটা আউটপুট ভোল্টেজ কিন্তু পজিটিভ হাফ সাইকেলে আমরা পাচ্ছি। কারণ কি, পিএন জাংশন ডায়োডটা এটা কিভাবে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, এখানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। কিন্তু যদি আমি নেগেটিভ হাফ সাইকেলে যাই, দেখেন যখন নেগেটিভ হাফ সাইকেল করব তখন কি হবে। আমি যখনই নেগেটিভ হাফ সাইকেল করতেছি, এসি সিগন্যালে নেগেটিভ হাফ সাইকেলে এই যে দেখেন পোলারিটিটা চেঞ্জ হবে, নিচে পজিটিভ উপরে নেগেটিভ আসবে। তাহলে এখানেও পোলারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিচে পজিটিভ উপরে নেগেটিভ আসতেছে। এখন পিএন জাংশন ডায়োডের পি প্রান্তে যদি আমার নেগেটিভ ভোল্টেজ আসে, তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াস হবে নাকি রিভার্স বায়াস হবে? এটা অবভিয়াসলি রিভার্স বায়াস হয়ে যাবে। তাহলে ডায়োডটা এখন রিভার্স বায়াস হয়ে গেছে। এখন ডায়োড যখন রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, এখানে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে, আই সমান জিরো। তাহলে আউটপুট ভোল্টেজটা আমরা কি পাবো, জিরো পাবো। সো এই যে দেখেন, তাহলে আমরা যদি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করি, যখন ধনাত্মক অর্ধচক্র বা পজিটিভ হাফ সাইকেল আসে, তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে এবং আমি রেজিস্ট্যান্সের দুই প্রান্তে একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছি।
কিন্তু যেই নেগেটিভ হাফ সাইকেলে আসতেছি তখনই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, কোনো কারেন্ট ফ্লো করতেছে না, আউটকামে আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। এখন যদি এইটাকে আমরা একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, চলেন একটু গ্রাফ দিয়ে এটাকে আমরা দেখি। আমাদের ইনপুট ভোল্টেজটা হচ্ছে এটা, খেয়াল করেন পজিটিভ হাফ সাইকেল গুলায় ডায়োডটা অন আছে, কারেন্ট যেতে পারতেছে। ডায়োড অন মানে হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, আমি ডায়োড অন না লিখে ফরওয়ার্ড ব্যাস বলি, এটা বুঝতে সুবিধার। সো খেয়াল করে দেখেন তাহলে আমার যে আউটপুট ওয়েভ ফর্মটা হলো ভি আউটপুট, ভি আউটপুটে এখন কিন্তু কোনো নেগেটিভ ভোল্টেজ নাই, পুরোটাই পজিটিভ ভোল্টেজ, যদিও কাট কাট হয়ে যাচ্ছে তারপরেও এটাই এক ধরনের রেকটিফিকেশন, মানে হচ্ছে অনলি পজিটিভ ভোল্টেজটা আমি আউটপুট হিসেবে পাচ্ছি, নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি না। এখন এই হাফ ওয়েভ রেকটিফায়ারটা কেন সিলেবাসে নাই বা কেন ডিসকাস করেন নাই সেটা আমি জানি না, থাকলে ভালো হতো, আপনাদের বুঝতে সুবিধা হতো। খেয়াল করেন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা আসলে খুব বেশি ইউজ করব না, এটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। কেন ইউজ করব না, কারণ হাফ ওয়েভ রেকটিফায়ারে তো আমি পুরো সময় জুড়ে আউটপুট পাচ্ছি না, একটা পজিটিভ সাইকেলগুলোতেই শুধুমাত্র আউটপুট পাচ্ছি, নেগেটিভ সাইকেলগুলোতে আউটপুট কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এই কারণে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করব ফুল ওয়েভ রেকটিফায়ার। তাহলে চলেন ফুল ওয়েভ রেকটিফায়ারে যাই। এই ফুল ওয়েভ রেকটিফায়ার প্রথম যেটা আলোচনা করব সেটাও আপনাদের বইয়ে দেয় নাই। সো ফুল ওয়েভ রেকটিফায়ার, বেসিক ফুল ওয়েভ রেকটিফায়ারে দুইটা ডায়োড থাকবে, উপরে একটা নিচে একটা, মাঝখানে রেজিস্ট্যান্সটা থাকে, এটা হচ্ছে বেসিক ফুল ওয়েভ রেকটিফায়ার। এটা আপনাদের বইয়ে নাই, এটা আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পড়াবো। সো দেখেন তাহলে এই ফুল ওয়েভ রেকটিফায়ারে এটা হচ্ছে আবারও স্টেপ ডাউন ট্রান্সফরমার, দুটো ডায়োড আছে। সো আমার এখানে দুটো ডায়োড আছে, দুইটা পিএন জাংশন ডায়োড, এটা একটা পিএন জাংশন ডায়োড, এটা একটা পিএন জাংশন ডায়োড। এখন দুইটা স্টেপে কাজগুলো দেখব। এক নাম্বার হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল যদি হয় দেখেন এখানে আপনি দিচ্ছেন ধরেন 220 ভোল্ট,
তাহলে আউটপুটে এখান থেকে এই পর্যন্ত আসছে ধরেন 12 ভোল্ট, 220 ভোল্টের অ্যাগেনস্টে 12 ভোল্ট আসছে। তাহলে এইখানে আপনি পাবেন 6 ভোল্ট। জিনিসটা আমি বুঝাই বলি, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হবে 6 ভোল্ট, এটা হবে 0 ভোল্ট। ঘটনাটা এইভাবে কাজ করে। ভোল্টেজটা ডিস্ট্রিবিউটেড হয় এইভাবে, মানে উপরে 6 ভোল্ট, নিচে 6 ভোল্ট, তাহলে 12, 6 এবং 0। এখন একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখবেন। 6 ভোল্টের রেসপেক্টে 12 ভোল্টটা কিন্তু পজিটিভ, 6 ভোল্টের রেসপেক্টে 12 ভোল্টটা পজিটিভ, আর 12 ভোল্টের রেসপেক্টে 6 ভোল্টটা নেগেটিভ। 6 ভোল্টের রেসপেক্টে 12 ভোল্টটা কি পজিটিভ, আর 12 ভোল্টের রেসপেক্টে 6 ভোল্টটা নেগেটিভ। তাহলে উপরের অংশে এইটা যদি প্লাস হয়, এটা কি হবে মাইনাস হবে। তাহলে পিএন জাংশন ডায়োডের পি প্রান্তে পজিটিভ দিচ্ছেন, তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে না? এখানে ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়ার কারণে একটা কারেন্ট ফ্লো করবে। খুবই ভালো কথা। তাহলে কারেন্টটা ফ্লো করতেছে, কারেন্ট এখান থেকে ফ্লো করলো, কারেন্ট এইভাবে ফ্লো করবে আই। তাহলে রেজিস্ট্যান্সের যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটা পজিটিভ, যে দিক দিয়ে কারেন্ট বের হবে সেটা নেগেটিভ। তাহলে আমি এখান থেকে একটা আউটপুট ভোল্টেজও পাবো, এখান থেকে একটা আউটপুট ভোল্টেজ ভি আউটপুট পেলাম, যেটা ডান পাশটা পজিটিভ, বাম পাশটা নেগেটিভ। সো 12 ভোল্ট 6 ভোল্টের জন্য কাজ হইল। এবার আসে নিচের অংশে আসি। 6 ভোল্টটা 0 ভোল্টের রেসপেক্টে কি পজিটিভ না? 6 ভোল্ট 0 ভোল্টের রেসপেক্টে পজিটিভ, আর 0 ভোল্ট 6 ভোল্টের রেসপেক্টে নেগেটিভ। সো আমি একটু অন্যভাবে দেখাই আপনাদেরকে। দেখেন, আমি টোটাল 12 ভোল্ট পাচ্ছিলাম, এটুকু দেখলেই বুঝে যাবেন। এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এটা প্লাস মাইনাস 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 0 ভোল্ট। এখন এটা যে কথা, দেখেন এটাও একই কথা হবে। এখানে 12 ভোল্ট আছে, এখানে 6 ভোল্ট আছে, এখানে 0 ভোল্ট আছে। তাহলে দেখেন এই যে 12 ভোল্টটা 6 ভোল্টের পার্সপেক্টিভে পজিটিভ, 6 ভোল্টটা 12 ভোল্টের পার্সপেক্টিভে নেগেটিভ। আবার 6 ভোল্ট 0 ভোল্টের পার্সপেক্টিভে পজিটিভ, 0 ভোল্ট 6 ভোল্টের পার্সপেক্টিভে নেগেটিভ। এই যে দেখেন টোটাল 12 ভোল্ট। সো এখন তাকায় দেখেন প্লাস মাইনাস মানে সর্ট অফ দুইটা কোষ সিরিজে চলে আসছে। এখন দেখেন তো নিচের ডায়ারটা রিভার্স বায়াস হয়ে গেছে না? নিচের ডায়ারটা হয়ে গেছে রিভার্স বায়াস। তাহলে উপরের ডায়ারটা হয়ে গেছে ফরওয়ার্ড বায়াস, উপরের ডায়ারটা হয়ে গেছে ফরওয়ার্ড বায়াস, নিচের ডায়ারটা হয়ে গেছে রিভার্স বায়াস। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলে যদি দুইটা ডায়োড আমরা চিন্তা করি D1 এবং D2, ধরেন ডায়োড দুইটার নাম, একটার নাম D1 আর একটার নাম D2, তাহলে পজিটিভ হাফ সাইকেলে অন আছে D1 ডায়োড আর D2 ডায়োডটা অফ আছে। তাহলে D1 ডায়োড অন, D2 ডায়োড অফ। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে দেখেন আউটপুটে, ট্রান্সফরমারের আউটপুটে ছিল 12 ভোল্ট, আপনি পাচ্ছেন কত ভোল্ট? মাত্র 6 ভোল্ট। অর্ধেক কিন্তু বাই ডিফল্ট নাই হয়ে গেল। এই কারণে সাধারণত আমরা এই ফুল ওয়েভ রেকটিফায়ার এটাও ব্যবহার করি না। সো চলেন এখানে নেগেটিভ হাফ সাইকেলে কি হয় সেটা দেখি। আমরা এখন নেগেটিভ হাফ সাইকেল দেখব। পজিটিভ হাফ সাইকেল দেখা শেষ, এখন আমরা দেখব নেগেটিভ হাফ সাইকেল। ঋণাত্মক অর্ধচক্রে কি হয় সেটা দেখব। এখন ঋণাত্মক অর্ধচক্রে ঘটনাটা এরকম, 220 ভোল্ট, নিচে প্লাস উপরে মাইনাস।
এখন দেখেন এইবার নিচে প্লাস উপরে মাইনাস, নিচে 12 ভোল্ট উপরে 0 ভোল্ট। তাহলে আবারও এই যে এই মাঝখানে 6 ভোল্ট যদি থাকে এই প্লাসের রেসপেক্টে এটা মাইনাস, এখানে আছে কয় ভোল্ট? 6 ভোল্ট। এটা 12 ভোল্ট, এটা 6 ভোল্ট। আর যদি আমরা 6 ভোল্টটাকে পজিটিভ চিন্তা করি তাহলে 0 ভোল্টটা নেগেটিভ। সো আবারও পিএন জাংশন ডায়োড দিয়ে দুইটা আছে, খেয়াল করেন নিচের ডায়োডের পি প্রান্তে পজিটিভ ভোল্টেজ আছে, তাহলে এই ডায়োডটা 1, কারেন্ট এখান দিয়ে যাবে, তাই কারেন্ট আই এখান দিয়ে ঢুকলো। তাহলে কারেন্ট আই যেখান দিয়ে ঢুকতেছে, যে প্রান্ত দিয়ে কারেন্ট আইটা ঢুকতেছে ওই প্রান্তটা পজিটিভ, যে প্রান্ত দিয়ে বের হচ্ছে ওই প্রান্তটা নেগেটিভ। তাহলে আমি আউটপুট ভোল্টেজ আমি এখান থেকে পাচ্ছি ভি আউটপুট। এখন খেয়াল করেন তাহলে আমার এখন নিচের ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, উপরের ডায়োডটা কি? রিভার্স বায়াস। এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। এখন দেখেন নেগেটিভ হাফ সাইকেলে তাহলে কিন্তু এখন ঘটনাটা উল্টে যাবে। আমার এখন D2 ডায়োডটা অন হয়ে গেছে, D1 ডায়োডটা অফ হয়ে গেছে। সো এইভাবে অ্যাকচুয়ালি একটা ফুল ওয়েভ রেকটিফায়ার কাজ করে, যে ধনাত্মক অর্ধচক্রেও আমি আউটকাম পাচ্ছি, ঋণাত্মক অর্ধচক্রেও আমরা কি পাচ্ছি? আউটকাম পাচ্ছি। এখন কাহিনী হচ্ছে তাহলে ওয়েভ ফর্মটা আমরা একটু আঁকি, যে গ্রাফটা কিরকম হবে এবং কেন এইটাও ব্যবহার করব না সেটা আমরা শিখি। সো যদি ওয়েভ ফর্ম আঁকতে যাই, ইনপুট আউটপুট, দেখেন ওয়েভ ফর্ম যখন দেখতে যাব একটু ভালো মতো একটা জিনিস খেয়াল করেন, ডায়াগ্রাম দুইটার দিকে তাকান, ভালো মতো দেখেন। এটা পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলে ডান পাশেই প্লাস বাম পাশে মাইনাস, ডান পাশে কিন্তু প্লাস আছে আউটপুটের। নেগেটিভ হাফ সাইকেলেও ডান পাশেই প্লাস না। সো সাইকেল যেরকমই হোক না কেন রেজিস্ট্যান্স তার এক পাশেই ভোল্টেজ পাচ্ছে। তাহলে অলওয়েজ এটা পজিটিভ হোক নেগেটিভ হোক আমার আউটপুট ভোল্টেজটা অলওয়েজ পজিটিভ পাচ্ছি। এই দেখেন রেকটিফিকেশন হয়ে গেছে। আমার ইনপুটে যাই দেই না কেন আউটপুটে অলওয়েজ পজিটিভ ভোল্টেজ পাচ্ছি। তাহলে এখন প্রথম হাফ সাইকেলে D1 কাজ করছে, পরের হাফ সাইকেলে D2। আবার দেখেন প্রত্যেকটা হাফ সাইকেলে একটা ডায়োড অন হবে, একটা ডায়োড অফ হবে, একটা ডায়োড অন হবে আর একটা ডায়োড অফ হবে। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের রেকটিফিকেশন হয়। কিন্তু বলতেছিলাম আমরা এইটাও ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? দেখেন সম্পূর্ণ ভোল্টেজ ট্রান্সফরমারের আউটপুটের 12 ভোল্ট যেটা পাচ্ছি, এই পুরা ভোল্টেজটা কিন্তু কে পাচ্ছে না? আউটপুট পাচ্ছে না, সে পাচ্ছে অর্ধেকটা ভোল্টেজ। ভোল্টেজ যদি অর্ধেক হয়ে যায় সেক্ষেত্রে ক্ষমতা হয়ে যায় মাত্র 25%। ভোল্টেজ অর্ধেক হয়ে গেছে, তাহলে ব্যয়িত ক্ষমতা মাত্র 25% পাবো। কারণ কি? পি সমান ভি স্কোয়ার বাই আর। সো যেহেতু পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, ভি আউটপুট এর অর্ধেক ভোল্টেজ পায়। ক্ষমতা 1/4 হয়ে যায়। ইফিসিয়েন্সি মাত্র 25%। আইডিয়াল ডায়োড ধরে নিও। এই কারণে আমরা এই যে এটা যেটা পড়লাম ফুল ওয়েভ রেকটিফায়ার, এটাও ব্যবহার করব না। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। কিন্তু আমি আজকে আর ব্রিজ রেকটিফায়ারে হাত দিব না, কারণ জিনিসটা যেহেতু একটু ডিটেলসে পড়াতে হবে সেহেতু আমরা ব্রিজ রেকটিফায়ারটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্তই পড়বো। সো কারো এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।
মানে এতটুকু যা পড়াইছি এর মধ্যে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে আমি আনমিউট করার ব্যবস্থা করে রাখছি। সো যে কারো এতটুকু যেটুকু পড়াইছি এটা কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং জনিত সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, কারণ এইটুকু না বুঝলে কিন্তু পরে যে আপনারা ঝামেলায় পড়বেন ট্রানজিস্টরে। ডায়োডটা বোঝাটা খুব জরুরি ট্রানজিস্টরের কার্যপ্রণালী বোঝার জন্য। সবাই এই পর্যন্ত ঠিকমতো বুঝছেন? জনগণ একটু রেসপন্স তো দিতে হবে, হ্যাঁ না কিছু একটা কবেন তো। না বুঝলে বলেন বুঝি নাই, সমস্যা তো নাই। হায় রে, আমি কি তাহলে ধরে নিব মৌনতা সম্মুক্তির লক্ষণ? ওকে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ রোববার দিন আমরা আবার, রোববার দিন যেটা পড়বো সেটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার পড়বো, যেটা আমাদের সিলেবাসে এবং বইয়ে আছে। সো আপনারা এই জিনিসগুলো তাহলে একটু রিভিউ করে রাখবেন। ওকে, আজকে একে যেহেতু শুক্রবার একটু তাড়াতাড়ি শেষ করতেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ রোববারে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।